কল্পনা করুন, একটা জাহাজ তার গন্তব্যের দিকে চলছে। জাহাজের নাবিক খুব দক্ষতার সাথে জাহাজ পরিচালনা করছেন, কিন্তু জাহাজে থাকা যাত্রীদের ভুল বুঝিয়ে নাবিকের ওপর খেপিয়ে তোলা হলো। যাত্রীদের এমনভাবে বোঝানো হলো যে তারা আর জাহাজের নাবিককে বিশ্বাস করতে পারছিল না। জাহাজের নাবিক যত সত্য কথাই বলুক, যাত্রীরা বলতে শুরু করলো, নাটক কম করো প্রিয়। গল্পটা বলছিলাম বাংলাদেশের কথা চিন্তা করে। 2024 সালে তথাকথিত কোটা আন্দোলনের নামে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সাধারণ জনগণকে রাস্তায় নামানো হলো। রাস্তায় নামা মানুষদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ালো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানো। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কিছু মানুষকে মারা হলো। আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ল সারা দেশে। সবশেষে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হলো। সামরিক বিমানে শেখ হাসিনা চলে গেলেন ভারতে। আর ঠিক সেই সময় একজন মানুষ সামনে এলেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন ডক্টর ইউনূস নামের একজন নোবেল বিজয়ী। আন্দোলনে অংশ নেওয়া মানুষগুলো ভাবলেন এবার দেশে সুখের নহর বয়ে যাবে। তারা বিশ্বাস করেছিল এই মানুষটা হয়তো দেশের ইমেজ বদলে দিবে, বিদেশে বাংলাদেশের সম্মান বাড়াবে। কিন্তু সময়ের সাথে সাথে একটা ভিন্ন চিত্র সামনে আসতে শুরু করেছে। মাত্র 1.5 বছর পর একই মানুষকে নিয়েই উঠেছে প্রশ্ন, তিনি কি দেশ বাঁচাতে এসেছিলেন নাকি নিজের আখের গোছাতে? দেশে আগে থেকেই অন্তত 22টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন ঝুলেছিল বছরের পর বছর, কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামের একটি প্রতিষ্ঠান মাত্র 3 মাসেই অনুমোদন পেয়ে যায়। প্রশ্ন হলো, এই বিশ্ববিদ্যালয়টা কার? এই বিশ্ববিদ্যালয়টা গ্রামীণ ট্রাস্টের, আর এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। এখানেই শেষ না। আইন অনুযায়ী ঢাকা শহরে বিশ্ববিদ্যালয় খুলতে কমপক্ষে 5 কোটি টাকা ফান্ড থাকতে হয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শর্ত দেওয়া হয় মাত্র 1.5 কোটি টাকা। প্রশ্নটা খুবই সোজা, আইন কি সবার জন্য সমান, নাকি ক্ষমতায় থাকলে নিয়মও বদলে যায়? এবার আসি টাকার কথায়। সরকারি গেজেট অনুযায়ী গ্রামীণ ব্যাংকে দেওয়া হয় 5 বছরের জন্য আয়কর অব্যাহতি, মানে এই সময়ের মধ্যে তারা আর কোনো আয়কর দেবে না। আগে যেখানে বছরে প্রায় 200 কোটি টাকা কর দেওয়া হতো, এখন সেটা 0। 5 বছরে ক্ষতি হবে প্রায় 1000 কোটি টাকা। আর এই সিদ্ধান্তটা আসে ঠিক সেই সময় যখন দেশের কর সংগ্রহ কম, IMF চাপ দিচ্ছে কর বাড়ানোর জন্য। তাহলে প্রশ্ন, দেশ যখন টাকার সংকটে, তখন এই সুবিধা কার জন্য? এবার আসি আইনের দিকে। অভিযোগ আছে ডক্টর ইউনূস নিজের বিরুদ্ধে থাকা অন্তত 7টি মামলা থেকে মুক্তি পেয়েছেন এই সময়ের মধ্যেই। এর মধ্যে ছিল শ্রম আইন লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগও। সবগুলোই দ্রুত নিষ্পত্তি বা প্রত্যাহার করা হয়েছে। প্রশ্ন হলো, একজন সাধারণ মানুষ হলে কি এত দ্রুত এই সুবিধা পেত? ডক্টর ইউনূস ক্ষমতার দাপটে তার বিরুদ্ধে থাকা 666 কোটি টাকা কর ফাঁকির মামলা প্রত্যাহার করিয়ে নেন। একটু চিন্তা করে দেখুন, যে মানুষের কর 666 কোটি টাকা, তাহলে তার সম্পদের পরিমাণ কত? গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড নামের একটা কোম্পানি 16 বছর ধরে লাইসেন্স পাচ্ছিল না। হঠাৎ 2025 সালে লাইসেন্স পেয়ে গেল কোম্পানিটি। আশ্চর্যের বিষয় হলো, 16 বছর ঝুলে থাকার পর 2025 সালে জনশক্তি রপ্তানির লাইসেন্স ও বাইরার সদস্য পদ পায় ওই কোম্পানিটি। একইভাবে দীর্ঘদিন আটকে থাকা সমাধান সার্ভিসেস লিমিটেড মাত্র কয়েক মাসের মধ্যেই ই-ওয়ালেট লাইসেন্স পেয়ে যায়। অবাক করা বিষয় হলো, এসব প্রতিষ্ঠানই গ্রামীণ ট্রাস্টের সঙ্গে সম্পৃক্ত।
পৃথিবীতে বোধহয় ডক্টর ইউনূস প্রথম ব্যক্তি যিনি ক্ষমতায় বসে আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন। প্রশ্নটা আবার একই জায়গায়, ক্ষমতায় আসার পরই কেন সব সমস্যার সমাধান হয়ে গেল? আইন বিশেষজ্ঞরা কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তারা বলছেন রাষ্ট্র পরিচালনার সময় নিজের স্বার্থের সাথে যেন কোনো সিদ্ধান্তের সংঘাত না হয়, এটাই শপথের মূল কথা। অনেক আইন বিশেষজ্ঞ আবার বলছেন সংবিধান অনুযায়ী কোনো সাংবিধানিক পদে থেকে লাভজনক কর্মকাণ্ডে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর মধ্যে আছে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? এই 1.5 বছরে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, বিনিয়োগ কমেছে, শত শত কারখানা বন্ধ হয়েছে, মূল্যস্ফীতি বেড়েছে, মানুষের জীবন সহজ হয়নি, বরং কঠিন হয়েছে। ডক্টর ইউনূসের আমলে সমাজে সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিভাজন। তিনি নিজে উস্কানি দিয়ে মব কালচার তৈরি করেছেন। শিক্ষা খাত, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব দিক থেকে বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে গেছেন। ইউনূসের এই কর্মকাণ্ডের অভিশাপ থেকে কেউই মুক্ত না। যদি একটু লক্ষ্য করে দেখেন, এখন দেশে তেলের চরম সংকট চলছে, অফিসের সময় কমানো হয়েছে, বিদ্যালয়ের কার্যক্রম অনলাইন করার কথা চলছে, দেশের মার্কেট এবং দোকানপাট সন্ধ্যা 6টার ভেতরেই বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এখন সব সমস্যার সমাধান হলো তেল সমৃদ্ধ দেশ থেকে জ্বালানি আমদানি করা। কিন্তু আমাদের বসে থাকতে হচ্ছে আমেরিকার অনুমতির জন্য। এখানেও রয়েছে ইউনূসীয় কারিশমা। ডক্টর ইউনূস 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 72 ঘন্টা আগে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করে বাংলাদেশের পায়ে এক অদৃশ্য শেকল পরিয়ে দিয়ে গেছেন। এখন চিন্তা করুন, ইরান যুদ্ধ যদি আরও 1 মাস চলে তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে? ডক্টর ইউনূস সবসময় তার কথা দিয়ে মানুষকে স্বপ্ন দেখান, রূপকথার জগতে নিয়ে যান। আপনি একবার গত 1.5 বছরের কথা মনে করুন। ইউনূস কত স্বপ্ন দেখালেন, আপনার কোন স্বপ্নটা পূরণ হয়েছে? কিন্তু ইউনূস ঠিকই তার সব স্বপ্ন সুদে আসলে পূরণ করেছে। ইউনূস যখন জাপানের শিশুদের সঙ্গে হাসছে, আমাদের দেশের ছোট্ট শিশুগুলো তখন হামের কারণে মারা যাচ্ছে। শুরুর সেই জাহাজের গল্পে ফেরত যাই। আমরা ভেবেছিলাম আমরা কেবল নাবিক বদলাচ্ছি, কিন্তু কেউ বুঝতেই পারেনি জাহাজটাই তুলে দিয়েছি অন্য কারো হাতে।